ওরে ছিলে, চল লাইসেন্স দেখা। স্যার, এই লাইসেন্স কি হয়? অটো চালাচ্ছিস আর লাইসেন্সের কথা জানিস না? স্যার, সত্যি আমি জানি না। ওর অটো ভেঙে দাও, এ লাইসেন্স ছাড়াই অটো চালাচ্ছে। স্যার, আমাকে যেতে দিন, আমার ঠাকুমা অসুস্থ। যখন রেলওয়ে স্টেশন মাস্টার জানতে পারলেন যে পুলিশ যে বাচ্চাটিকে পিটিয়েছে সে তারই 7 বছর আগে হারিয়ে যাওয়া ছেলে, চোখের জলে ভেজা এই কাহিনী আপনাদের অবশ্যই দেখা উচিত। ভোর 5টার সময় চিন্টু নিজের ভাঙাচোরা ঝুপড়ি থেকে বেরিয়ে যেত। তার হাতে থাকত একটা পুরনো তোয়ালে, যা দিয়ে সে নিজের অটো পরিষ্কার করত। এই অটোটিও খুব একটা খাস ছিল না, 3 চাকা, মরছে ধরা, আওয়াজ করা। কিন্তু 9 বছরের চিন্টুর কাছে এটাই ছিল তার পুরো পৃথিবী। স্টেশন রোডে দাঁড়িয়ে সে নিজের দুর্বল গলায় চিৎকার করত, ভাইয়াজি, দিদিজি, অটো চাই, মাত্র 10 টাকায় বাসস্ট্যান্ড পর্যন্ত, 15 টাকায় মার্কেট পর্যন্ত। তার গলায় এক অদ্ভুত সরলতা ছিল, যা শুনলে মানুষের মনে দাগ কেটে যেত। চিন্টুর দিনলিপি ছিল খুব সাধারণ। ভোর 5টায় ওঠা, অটো পরিষ্কার করা, ঠাকুমার জন্য চা বানানো, তারপর স্টেশনে পৌঁছানো, দিনভর সাওয়ারির জন্য অপেক্ষা করা, সন্ধ্যায় বাড়ি ফিরে ঠাকুমার সাথে খাবার খাওয়া, রাতে ঠাকুমার পা টিপে দেওয়া। এই ছিল তার জীবন। কিন্তু এই সাধারণ জীবনেও সে খুশি থাকত। চিন্টু জানত না তার আসল বাবা মাকে। সে শুধু এইটুকুই জানত যে কমলা দেবী তার ঠাকুমা এবং তিনি তাকে খুব ভালোবাসেন। কমলা দেবী তাকে কখনো বলেননি যে 7 বছর আগে তিনি তাকে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা অবস্থায় পেয়েছিলেন। স্টেশনের বাইরে চিন্টু নানা ধরনের মানুষের দেখা পেত, কেউ ভালো, কেউ মন্দ। ভালো মানুষরা তার সাথে ভালোবেসে কথা বলত, কখনো চকলেট বা বিস্কুটও দিয়ে দিত। খারাপ মানুষরা তাকে বকাঝকা করত, তাড়িয়ে দিত, কখনো কখনো হুমকিও দিত। কিন্তু চিন্টু সবার সাথেই ভালো ব্যবহার করত। চিন্টুর কাছে একটি ছোট ডায়েরি ছিল, যাতে সে রোজকার হিসাব নিকাশ লিখে রাখত। আজ 35 টাকা ইনকাম হলো, ঠাকুমার ওষুধ 25 টাকা, বাকি 10 টাকা। এটাই ছিল তার প্রতিদিনের এন্ট্রি। কখনো কখনো যখন বেশি টাকা বেঁচে যেত, তখন সে ঠাকুমার জন্য তার প্রিয় মিষ্টিও নিয়ে আসত। চিন্টু খুব একটা লেখাপড়া জানত না। কমলা দেবী তাকে অল্প স্বল্প হিন্দি শিখিয়েছিলেন, ইংরেজির কিছু শব্দ রামদিন চাচা শিখিয়েছিলেন। কিন্তু সে খুব বুদ্ধিমান ছিল, লোকেদের কথা শুনে অনেক কিছু শিখে যেত। তার আলাদা আলাদা জায়গার নাম মনে থাকত, টাকার হিসাব খুব ভালো বুঝত। কখনো কখনো বড় বড় লোকেরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে যেত। এই বাচ্চাটা যদি পড়াশোনা করতে পারত তবে অনেক বড় হতো, লোকে বলতো। কিন্তু স্কুলে যাওয়ার জন্য টাকার দরকার ছিল, ইউনিফর্ম, বইপত্র, ফিস, এই সব কিছুর জন্য টাকা লাগত, যা চিন্টুর কাছে ছিল না। স্টেশন মাস্টার প্রদীপ গুপ্তা রোজ সকাল 7টায় নিজের অফিসে পৌঁছে যেতেন। তার টেবিলে অনেক ফাইল রাখা থাকত, ট্রেনের টাইম টেবিল, যাত্রীদের অভিযোগ, রেলওয়ের আদেশ। কিন্তু এই সব ফাইলের মাঝখানে একটা ছোট ফটোও রাখা থাকত, 2 বছরের এক মাসুম বাচ্চার ছবি, যে তার ছেলে চিন্টু ছিল। এই ছবিটা দেখলেই প্রদীপ গুপ্তার চোখ ভিজে যেত। 7 বছর হয়ে গিয়েছিল সেই রাতের, যখন তার আদরের ছেলে চিন্টু হারিয়ে গিয়েছিল। সেই রাতের কথা প্রদীপ গুপ্তা কখনো ভুলতে পারবেন না। 15 জুলাই 2017 রাত ছিল। প্রদীপ গুপ্তা নাইট ডিউটিতে ছিলেন। বাড়িতে সুনিতা আর 2 বছরের চিন্টু ছিল। রাত 11টায় সুনিতার ফোন এলো। সুনিতা কাঁদছিল, প্রদীপ, চিন্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বাথরুমে গিয়েছিলাম, যখন ফিরে এলাম চিন্টু ঘরে নেই। আমি পুরো বাড়ি খুঁজেছি, বাইরেও দেখেছি, ও কোথাও নেই। প্রদীপ গুপ্তার বুক ধক করে উঠল। তিনি তৎক্ষণাৎ নিজের সহকর্মীকে বলে ডিউটি ছেড়ে বাড়ি পৌঁছালেন। প্রদীপ গুপ্তা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর দায়ের করলেন। পুলিশরা বলেছিল, স্যার, ছোট বাচ্চারা মাঝে মধ্যে লুকিয়ে থাকে, কালকের মধ্যে পাওয়া যাবে। কিন্তু কাল এলো, পরশু এলো, মাস কাটল, বছর কাটল, চিন্টুকে পাওয়া গেল না। প্রদীপ গুপ্তা কোনো খামতি রাখেননি। প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিলেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন, রেডিও আর টিভি চ্যানেলে আবেদন জানালেন, পোস্টার লাগালেন, পুরস্কার ঘোষণা করলেন। কিন্তু কিছুই মিলল না। 6 মাস পর সুনিতার হার্ট অ্যাটাক হলো। ডাক্তার বললেন যে প্রচুর মানসিক চাপের কারণে এটা হয়েছে। সুনিতা সারা দিন কাঁদত, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। দিনরাত শুধু চিন্টুর কথা বলতো, প্রদীপ, আমার বাচ্চা কোথায়? ও অভুক্ত হবে, তৃষ্ণার্ত হবে, ওর আমার কথা মনে পড়ছে হয়তো। সুনিতার মৃত্যুর সময় তার শেষ কথা ছিল, প্রদীপ, চিন্টুকে খুঁজে বের করো, কথা দাও তুমি ওকে খুঁজবে। প্রদীপ গুপ্তা নিজের মৃত স্ত্রীর কাছে কথা দিয়েছিলেন যে তিনি চিন্টুকে খুঁজে বের করবেনই। প্রদীপ গুপ্তা রোজ রাতে চিন্টুর ছবির সাথে কথা বলতেন, বাবা, তুই কোথায়? তোর বাবার খুব মনে পড়ে রে তোকে, তুই ফিরে আয়। মাঝে মধ্যে তিনি স্বপ্নে চিন্টুকে দেখতেন। স্বপ্নে চিন্টু বড় হয়ে গিয়েছিল, সে প্রদীপ গুপ্তাকে বাবা বলে ডাকত। কিন্তু যখন চোখ খুলত তখন বাস্তবতার মুখোমুখি হতে হতো। স্টেশনে কাজ করার সময়ও প্রদীপ গুপ্তার নজর সবসময় যাত্রীদের ওপর থাকত।
তার মনে হতো হয়তো কখনো কোনো ট্রেন থেকে নেমে চিন্টু ফিরে আসবে। কমলা দেবী যখন চিন্টুকে 7 বছর আগে পেয়েছিলেন তখন সে মাত্র 2 বছরের ছিল। রাত 10টার সময় তিনি নিজের ঝুপড়ির বাইরে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে বেরিয়েছিলেন। তিনি দেখলেন একটি ছোট বাচ্চা গলিতে লক্ষ্যহীনভাবে ঘুরছে আর অঝরে কাঁদছে। মা বাবা বলে কাঁদছিল। কমলা দেবীর মন গলে গেল। তিনি তৎক্ষণাৎ বাচ্চার কাছে গেলেন এবং তাকে কোলে তুলে নিলেন। বাবা, কি হয়েছে? তুই কোত্থেকে এসেছিস? তিনি ভালোবেসে জিজ্ঞেস করলেন, কিন্তু 2 বছরের বাচ্চা কিছু বুঝিয়ে বলতে পারছিল না। কমলা দেবী আশেপাশে দেখলেন যে বাচ্চাটির মা বাবা বা অন্য কেউ আছে কিনা, কিন্তু রাত হওয়ায় গলিতে কেউ ছিল না। তিনি বাচ্চাটিকে নিজের ঘরে নিয়ে গেলেন, তাকে দুধ খাওয়ালেন, পরিষ্কার জামা পরালেন, আদর করে ঘুম পাড়ালেন। বাচ্চাটি ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কমলা দেবী সারা রাত তার পাশে বসে রইলেন। সকাল হতেই তিনি পুরো এলাকায় খোঁজখবর শুরু করলেন, কারো বাচ্চা হারিয়েছে কিনা, কিন্তু কেউ কোনো তথ্য দিল না। বেশ কিছুদিন কমলা দেবী বাচ্চাটিকে নিজের কাছে রাখলেন, কিন্তু তার মা বাবার কোনো হদিস মিলল না। কমলা দেবী বা কী করতেন? তিনি চিন্টুকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন। তাকে ভালো সংস্কার দিলেন, বড়দের সম্মান করা শেখালেন, সত্যি কথা বলা শেখালেন, কখনো চুরি না করা শিক্ষা দিলেন। চিন্টুও কমলা দেবীকে নিজের আসল ঠাকুমা মনে করে ভালোবাসত। চিন্টুর মনে এই দুঃখ ছিল না যে তার বাবা মা কোথায়, কারণ কমলা দেবী তাকে এতটাই ভালোবাসা দিয়েছিলেন যে সে অন্য কারোর অভাব বোধ করেনি। যখন চিন্টু 6 বছরের ছিল তখনই তার দেখা হয় রামদিন চাচার সাথে। রামদিন চাচা একজন বৃদ্ধ অটো ড্রাইভার ছিলেন। তার বয়স ছিল 65 বছর। তার নিজের কোনো সন্তান ছিল না। তিনি চিন্টুকে দেখে খুব প্রভাবিত হয়েছিলেন। বাবা, তুই এত ছোট হয়ে কাজ করিস? তিনি জিজ্ঞেস করেছিলেন। চিন্টু নিজের পুরো কাহিনী বলল। রামদিন চাচার মন ভরে এলো। বাবা, তুই আমার সাথে কাজ কর, আমি তোকে অটো চালানো শেখাবো। রামদিন চাচা চিন্টুকে ধীরে ধীরে অটো চালানো শিখিয়েছিলেন। প্রথমে তিনি তাকে নিজের পাশে বসাতেন, তারপর ধীরে ধীরে চিন্টুকেও চালাতে দিতেন। চিন্টু খুব চটপটে ছিল, তাড়াতাড়ি সব শিখে নিল। যখন রামদিন চাচার মৃত্যু হল, চিন্টুর খুব দুঃখ হয়েছিল। সে কাঁদতে কাঁদতে কমলা দেবীর কাছে এলো। ঠাকুমা, রামদিন চাচা চলে গেলেন। কমলা দেবী তাকে বোঝালেন, বাবা, যেই পৃথিবীতে আসে তাকে একদিন যেতেই হয়, কিন্তু রামদিন চাচা তোকে যা শিখিয়ে দিয়ে গেছেন তা সারা জীবন তোর কাজে লাগবে। সেই সময়ে কমলা দেবীর শরীর খারাপ হয়ে গেল। যখন হাসপাতালে ভর্তি করা হলো তখন জানা গেল যে তার চিকিৎসায় প্রচুর টাকা লাগবে। তখন চিন্টু সিদ্ধান্ত নিল যে সে যেভাবেই হোক নিজের ঠাকুমার চিকিৎসা করাবে। সে স্থির করল যে সে রামদিন চাচার অটো চালাবে, এবং সে তাই করল। চিন্টু রামদিন চাচার অটো সামলাল এবং একাই কাজ করা শুরু করল। কমলা দেবীর চিন্টুর ওপর খুব গর্ব হতো। এত ছোট বাচ্চা, কিন্তু কি বুদ্ধি! সে যাই টাকা ইনকাম করত সবচেয়ে আগে ঠাকুমার ওষুধ কিনত। আজকের দিনটা চিন্টুর জন্য খুব খারাপ ছিল। সকাল থেকে সে কোনো ভালো সাবারি পায়নি। দুপুর 2টা পর্যন্ত মাত্র 15 টাকা আয় হয়েছে। ঠাকুমার ওষুধের জন্য 40 টাকা দরকার ছিল। তার মনে হচ্ছিল আজ হয়তো ঠাকুমার ওষুধ আসবে না। সে চিন্তিত হয়ে স্টেশনের বাইরে নিজের অটোর পাশে দাঁড়িয়েছিল। তখনই তার নজর গেল 5 জন রেলওয়ে পুলিশকর্মীর ওপর, যারা চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিল। হেড কনস্টেবল সুরেশ যাদব, কনস্টেবল অমিত শর্মা, রাকেশ তিওয়ারি, মনোজ গুপ্তা আর সন্দীপ সিং। এই 5 জন নিজেদের মধ্যে একটা গ্যাংয়ের মতো ছিল। এদের ছোটখাটো মানুষদের বিরক্ত করতে আনন্দ হতো। বিশেষ করে গরিব মানুষদের ভয় দেখানো এদের শখ ছিল। আজ এদের নজর চিন্টুর ওপর পড়ল। দেখো এই দিচ্ছিকে, এখানে কি করছে? সুরেশ যাদব নিজের সঙ্গীদের বলল। মনে হয় অটো চালায়। ওর বয়সই বা কত হবে? 8-9 বছর। ওর কি টুকটুক চালানোর লাইসেন্স আছে? অমিত শর্মা শয়তানি করে বলল। 5 জন পুলিশ চিন্টুর দিকে এগিয়ে গেল। চিন্টু যখন দেখল পুলিশরা তার দিকে আসছে, তার ভয় লাগল। এই পিচ্চি, এখানে আয়! সুরেশ যাদব জোরে চিৎকার করল। চিন্টু ভয়ে ভয়ে তাদের কাছে গেল। স্যার, আমি কোনো ভুল কাজ করিনি, সে তোতলাতে তোতলাতে বলল। আবে, আমরা কি জিজ্ঞেস করেছিস তুই কোনো ভুল কাজ করেছিস? তুই এখানে কি করছিস? অমিত শর্মা ধমক দিয়ে বলল। স্যার, আমি অটো চালাই, মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিই। চিন্টু কাঁপা কাঁপা গলায় বলল। তোর বয়স কত? রাকেশ তিওয়ারি জিজ্ঞেস করল। স্যার, 9 বছর, চিন্টু উত্তর দিল। 9 বছরে অটো চালাচ্ছিস? তোর মা বাবা কোথায়? মনোজ গুপ্তা প্রশ্ন করল। চিন্টু জানালো তার মা বাবা নেই, সে তার ঠাকুমার সাথে থাকে। ঠাকুমা অসুস্থ এবং তার ওষুধের জন্যই সেই কাজ করে। আরে বাহ, খুব বড় সেবক হয়েছিস, 9 বছরে ঠাকুমার সেবা করছিস, সন্দীপ সিং বিদ্রুপ করে বলল। বাকি পুলিশরা হাসতে লাগল। স্যার, আমি কোনো খারাপ কাজ করি না, শুধু সততার সাথে সবারই টানি, চিন্টু বিনতি করল। আবে, তুই এখানে অটো চালাতে পারবি না। এখানে অটো চালানোর জন্য লাইসেন্স লাগে। তোর কাছে লাইসেন্স আছে?
সুরেশ যাদব জিজ্ঞেস করল। চিন্টু জানতো না লাইসেন্স কি হয়। সে মাথা নেড়ে না বলল। তাহলে তুই এখানে বেআইনিভাবে অটো চালাচ্ছিস, এটা অপরাধ, তোর জেল হতে পারে, অমিত শর্মা হুমকি দিল। চিন্টু ভয় পেয়ে গেল। স্যার, আমি জানতাম না, আপনারা বলুন আমায় কি করতে হবে। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। এখনই এখান থেকে পালা, আর কখনো এখানে অটো নিয়ে আসবি না, নইলে ধরে ফেলব, রাকেশ তিওয়ারি বলল। চিন্টু হাত জোড় করে মিনতি করল। স্যার, আমার ঠাকুমা খুব অসুস্থ, তার আজ ওষুধ লাগবে, আমাকে অল্প কিছু টাকা রোজগার করতে দিন। চিন্টুর কথা শুনে সুরেশ যাদবের রাগ হয়ে গেল। এখনও কথা বলছিস, চল ভাগ এখান থেকে, নইলে মার খাবি। সে চিন্টুর বুকে জোরে ধাক্কা মারল। চিন্টুর ভারসাম্য বিগড়ে গেল আর সে মাটিতে পড়ে গেল। ওঠ শালে, এখনও এখানেই পড়ে আছিস। অমিত শর্মা চিন্টুর পেটে লাথি মারল। চিন্টু যন্ত্রণায় ককিয়ে উঠল। স্যার, আমার কোনো ভুল হয়নি, আমি শুধু সততার সাথে কাজ করি। চিন্টু কাঁদতে কাঁদতে বলল। রাকেশ তিওয়ারি চিন্টুর কানে জোরে একটা থাপ্পড় মারল। তোর এত সাহস, আমাদের সাথে তর্ক করছিস? চিন্টুর কান লাল হয়ে গেল আর তাতে তীব্র যন্ত্রণা শুরু হলো। সন্দীপ সিং চিন্টুকে উঠে দাঁড়াতে বাধ্য করল এবং তার পিঠে কিল মারল। মনোজ গুপ্তা চিন্টুর চুল ধরে টেনে ধরল। বুঝেছিস আমরা কি বলছি? পরের বার এখানে দেখা গেলে হাড়গোড় ভেঙে দেব। চিন্টু ছোট্ট একটা বাচ্চা ছিল, 5 জন বড় মানুষের সামনেই সে একেবারেই অসহায় ছিল। সে শুধু কাঁদতে পারত আর ক্ষমা চাইতে পারত। এরই মধ্যে চায়ের দোকানের মালিক সুরেশ কুমার এসব দেখলেন। তিনি নিজের মোবাইল দিয়ে পুরো ঘটনাটি রেকর্ড করে নিয়েছিলেন। সুরেশজি চিন্টুকে চিনতেন, কারণ চিন্টু মাঝে মধ্যে তার দোকানে চা খেতে আসত। সে সবসময় টাকা দিয়ে চা খেত, কখনো ধার চাইত না। অবশেষে চিন্টুকে ছেড়ে দেওয়া হলো। সে নিজের অটো নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তার পুরো শরীর ব্যথায় টনটন করছিল, জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল, মুখে আঁচড়ের দাগ ছিল, চোখ ফুলে গিয়েছিল। সে সোজা বাড়ি গেল এবং ঠাকুমার সামনে কেঁদে ফেলল। বাবা, কি হয়েছে? কে মারল তোকে? কমলাদেবী ব্যাকুল হয়ে উঠলেন। চিন্টু সব কথা খুলে বলল। কমলাদেবীর বুক ফেটে গেল। তিনি চিন্টুর ক্ষতে ওষুধ লাগিয়ে দিলেন এবং তাকে শান্ত করার চেষ্টা করলেন। সুরেশ কুমারজির মন খুব খারাপ ছিল। চিন্টুর সাথে ঘটা ঘটনাটি দেখে তিনি সারা রাত ভাবছিলেন কি করা যায়। সকাল হতেই তিনি নিজের মোবাইলে রেকর্ড করা ভিডিওটি ফেসবুকে আপলোড করে দিলেন। সাথে লিখলেন, 9 বছরের মাসুম বাচ্চার উপর রেলওয়ে পুলিশের বর্বরতা। ভিডিওটি আপলোড হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হতে লাগল। মানুষ এটি দেখে খুব রেগে গেল। কমেন্টে সবাই নিজেদের খুব উগরে দিচ্ছিল। এটা কেমন পুলিশ? একটা মাসুম বাচ্চাকে এত নির্দয়ভাবে মারধর। এই পুলিশদের এখনই চাকরি থেকে বের করে দেওয়া উচিত। এই বাচ্চাটা কত সাহসী, এই বয়সে নিজের ঠাকুমার সেবা করছে। ধিক্কার পুলিশ তোমাদের, তোমাদেরও সন্তান আছে। 2 ঘন্টার মধ্যে ভিডিওটি 10,000 বার শেয়ার হলো, 5,000 লাইক এলো, হাজার হাজার কমেন্ট। মানুষ এই ভিডিওটি নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় এই ভিডিও ছড়িয়ে পড়ল। স্থানীয় নিউজ চ্যানেল সিটি নিউজের রিপোর্টার মানিশ আগারওয়ালের নজরে এই ভিডিওটি পড়ল। মানিশ একজন অভিজ্ঞ সাংবাদিক ছিলেন, যিনি সব সময় গরিবদের সমস্যার ওপর কাজ করতেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের ক্যামেরাম্যান বেকাশকে ফোন করলেন। বেকাশ, তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে স্টেশনে আয়, একটা খুব বড় স্টোরি পেয়েছি। মনীষ আগরওয়াল প্রথমে সুরেশ কুমারের সাথে দেখা করলেন, তার থেকে পুরো ঘটনার তথ্য নিলেন। তারপর তিনি চিন্টুর বাড়ির ঠিকানা খুঁজে সেখানে পৌঁছালেন। যখন তিনি চিন্টুর ঝুপড়িতে পৌঁছালেন, দেখলেন কমলাদেবী চিন্টুর ক্ষতে ওষুধ লাগাচ্ছেন। চিন্টুর মুখ ফুলে গিয়েছিল। আন্টিজি, আমি মনীষ আগরওয়াল, সিটি নিউজ থেকে, মনীষ বললেন। কমলাদেবী ভয় পেয়ে গেলেন। স্যার, আমরা কোনো ভুল কাজ করিনি। আন্টি, আপনি ভয় পাবেন না, আমি চিন্টুকে সাহায্য করতে এসেছি। পুলিশরা ওর সাথে যা করেছে তা ভুল। মনীষ কমলাদেবীর কাছ থেকে পুরো কাহিনী শুনলেন। কিভাবে 7 বছর আগে চিন্টুকে তিনি পেয়েছিলেন, কিভাবে তাকে মানুষ করেছেন, কিভাবে চিন্টু তার ওষুধের জন্য পরিশ্রম করে। মনীষের কাছে এই কাহিনী খুব হৃদয়স্পর্শী মনে হল। তিনি চিন্টুর ইন্টারভিউ নিলেন। বাবা, তোমার কি খুব লাগছে? অল্প লাগছে আঙ্কেল, তবে ঠিক আছে, চিন্টু সাহসের সাথে উত্তর দিল। তোমার ভয় লাগেনি যখন পুলিশরা মারছিল? খুব ভয় লেগেছিল আঙ্কেল, কিন্তু আমি তো কোনো খারাপ কাজ করিনি। মনীষ চিন্টুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাজ করো? চিন্টু নিজের ঠাকুমার দিকে তাকিয়ে বলল, ঠাকুমা খুব অসুস্থ আঙ্কেল, তার ওষুধ লাগবে, আমি তার ওষুধের জন্য কাজ করি। এটি শুনে মনীষের চোখ ভিজে এলো। মনীষ একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন। 7 বছর আগে পাওয়া গিয়েছিল হারিয়ে যাওয়া বাচ্চা, আজ অসুস্থ ঠাকুমার ওষুধের জন্য অটো চালায়। রেলওয়ে পুলিশ নির্দয়ভাবে পেটাল। এই হেডলাইনের সাথে সন্ধ্যায় নিউজ চ্যানেলে রিপোর্ট এলো। রিপোর্টে চিন্টুর পুরো কাহিনী দেখানো হলো। কিভাবে সে 7 বছর আগে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, কিভাবে কমলাদেবী তাকে মানুষ করলেন, কিভাবে সে নিজের ঠাকুমার সেবা করে।
নিউজ রিপোর্ট দেখে আরও মানুষের মন খারাপ হলো। সোশ্যাল মিডিয়ায় #জাস্টিস ফর চিন্টু ট্রেন্ড করতে লাগল। মানুষ দাবি করছিল এই পুলিশদের শাস্তি হোক এবং চিন্টু ন্যায় বিচার পাক। অনেক মানুষ চিন্টুর সাহায্য করতে এগিয়ে এলেন, টাকা দেওয়ার প্রস্তাব দিলেন। জাতীয় নিউজ চ্যানেলগুলোর নজরে ওই খবরটি পড়ল। নিউজ 11 ইন্ডিয়া, ঝটপট, আজকাল সব চ্যানেল এই খবরটি দেখালো। চিন্টুর কাহিনী সারা দেশে ছড়িয়ে পড়ল। রেল মন্ত্রকের আধিকারিকরাও এই বিষয়ের তথ্য পেলেন। তারা সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিলেন। স্থানীয় রেলওয়ে আধিকারিকদের ওপর চাপ বাড়তে লাগল। চিন্টুর ঘটনায় অনেক সমাজকর্মীও আওয়াজ তুললেন। চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট সুনিতা শর্মা বললেন, এটি অত্যন্ত লজ্জাজনক, একটি মাসুম বাচ্চার সাথে এমন ব্যবহার করা হয়েছে। আইনজীবী সঞ্জয় ত্রিপাঠী বললেন যে তিনি চিন্টুর হয়ে বিনামূল্যে মামলা লড়বেন। 3 দিন পর্যন্ত এই ঘটনা সারা দেশে শিরোনামে ছিল। প্রত্যেক নিউজ চ্যানেল এটি দেখাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ এই নিয়ে আলোচনা করছিল। চিন্টুর কাহিনী মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। স্টেশন মাস্টার প্রদীপ গুপ্তা সন্ধ্যায় নিজের কোয়ার্টারে বসে মোবাইলে নিউজ দেখছিলেন। হঠাৎ তিনি দেখলেন তার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসেছে। তার বন্ধু ও সহকর্মীরা একটি ভিডিও পাঠিয়েছিলেন। মেসেজে লেখা ছিল, প্রদীপ, এই ভিডিওটা দেখো, খুব দুঃখজনক। একটা ছোট বাচ্চার সাথে আমাদেরই পুলিশ মারধর করেছে। প্রদীপ গুপ্তা যখন ভিডিওটি খুললেন, দেখলেন একটি 9 বছরের বাচ্চা রেলওয়ে পুলিশের মার খাচ্ছে। প্রথমে তো তার মনে হলো এটি হয়তো অন্য কোনো জায়গার ঘটনা, কিন্তু যখন তিনি মনোযোগ দিয়ে দেখলেন, তার মনে হলো এটি তো তারই স্টেশনের বাইরের অংশ। কিন্তু যখন প্রদীপ গুপ্তা ওই বাচ্চাটির মুখ মন দিয়ে দেখলেন, তার শ্বাস বন্ধ হয়ে গেল। এই বাচ্চাটি হুবহু তার হারিয়ে যাওয়া ছেলে চিন্টুর মতো দেখতে। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই চেহারার আদল। প্রদীপ গুপ্তার বুক ধড়ফড় করতে লাগল। তিনি ভিডিওটি থামিয়ে বারবার দেখলেন। যতবার দেখছিলেন ততবারই তার বিশ্বাস বাড়ছিল যে এই বাচ্চাটি তার ছেলের মতোই দেখতে। তিনি সঙ্গে সঙ্গে নিউজ চ্যানেল চালালেন। সেখানে চিন্টুর পুরো কাহিনী আসছিল। যখন নিউজ রিপোর্টার জানালেন যে এই বাচ্চাটি 7 বছর আগে লক্ষ্যহীন অবস্থায় পাওয়া গিয়েছিল এবং একজন বৃদ্ধা একে মানুষ করেছেন, তখন প্রদীপ গুপ্তার চোখে জল চলে এলো। 7 বছর আগে? এটা তো সেই সময় যখন আমার চিন্টু হারিয়েছিল। প্রদীপ গুপ্তার হাত কাঁপছিল। তিনি নিজের টেবিল থেকে চিন্টুর ছোটবেলার ছবি তুললেন এবং টিভি স্ক্রিনে দেখা বাচ্চাটির সাথে মেলাতে লাগলেন। যদিও 7 বছরের পার্থক্য ছিল, কিন্তু চেহারার গঠন, চোখের আকার, নাকের শেপ সব মিলে যাচ্ছিল। প্রদীপ গুপ্তার মনে হলো এটি শুধু কাকতালীয় হতে পারে না। তিনি সঙ্গে সঙ্গে নিজের বন্ধু অমর সিংকে ফোন করলেন। অমর সিংও রেলওয়েতে কাজ করতেন এবং প্রদীপ গুপ্তার ছোটবেলার বন্ধু ছিলেন। অমর, এই বাচ্চাটি কোথায় থাকে? আমার এখনই ঠিকানা চাই। প্রদীপ গুপ্তার গলায় ঘাবড়ানি ছিল। প্রদীপ, কি হয়েছে? তোকে এত চিন্তিত লাগছে কেন? অমর সিং জিজ্ঞেস করলেন। প্রদীপ গুপ্তা নিজের মনের কথা বললেন। অমর, আমার মনে হচ্ছে এই বাচ্চাটা আমার চিন্টু। 7 বছর আগে হারিয়ে যাওয়ার সময় আর এর পাওয়ার সময়ের মিল আছে, আর চেহারাও একদম এক। অমর সিংও অবাক হলেন। প্রদীপ, তোর কি বিশ্বাস হচ্ছে? 7 বছর পর তুই কিভাবে বুঝতে পারছিস? অমর, আমি বাবা, নিজের ছেলেকে চিনতে পারবো। প্লিজ আমাকে এই বাচ্চার ঠিকানা দাও। অমর সিং নিজের কিছু বন্ধুর কাছ থেকে খোঁজ নিলেন এবং জানতে পারলেন চিন্টু কোথায় থাকে। তিনি প্রদীপ গুপ্তাকে কমলা দেবীর বাড়ির ঠিকানা দিলেন। প্রদীপ গুপ্তা 1 মিনিটও নষ্ট না করে নিজের মোটরসাইকেল স্টার্ট করলেন এবং বেরিয়ে পড়লেন। সারা রাস্তা তার বুক ঢিপঢিপ করছিল। যদি এটা সত্যিই আমার চিন্টু হয় তবে, তিনি ভাবছিলেন। রাস্তায় তার সেই সমস্ত দিনের কথা মনে পড়ছিল যখন তিনি চিন্টুকে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে বেরিয়েছিলেন। যখন তিনি চিন্টুর বাড়ির কাছে পৌঁছলেন, দেখলেন এটি খুব দরিদ্র এলাকা, ছোট ছোট ঝুপড়ি। তার মনে হলো তার ছেলে এত দারিদ্র্যে দিন কাটাচ্ছে যেখানে তিনি তাকে সব ধরনের সুবিধা দিতে পারতেন। প্রদীপ গুপ্তা নিজের বাইক থামালেন এবং হেঁটে হেঁটে কমলা দেবীর ঝুপড়ির দিকে গেলেন। তার হাত কাঁপছিল, বুক দ্রুত ধড়ফড় করছিল। তিনি জানতেন যে আগামী কয়েক মিনিটে তার 7 বছরের খোঁজের অবসান হতে পারে। প্রদীপ গুপ্তা যখন কমলা দেবীর ঝুপড়ির কাছে পৌঁছলেন, দেখলেন ভেতরে এক বৃদ্ধা একটি বাচ্চার পাশে বসে আছেন। বাচ্চার মুখে পট্টি বাঁধা ছিল। প্রদীপ গুপ্তার পা কাঁপছিল। তিনি ধীরে ধীরে দরজার কাছে গেলেন। আন্টিজি, প্রদীপ গুপ্তা তোতলাতে তোতলাতে বললেন। কমলা দেবী ওপরে তাকালেন। বাবা, আপনি কে? কার সাথে দেখা করবেন? আন্টিজি, আমি চিন্টুর সাথে দেখা করতে এসেছি, প্রদীপ গুপ্তা বললেন। প্রদীপ গুপ্তার নজর চিন্টুর ওপর পড়ল। 7 বছর পর নিজের ছেলেকে দেখে তার চোখে জল চলে এলো। এটি সেই চিন্টুই ছিল। বড় হয়ে গিয়েছিল, কিন্তু চেহারা সেই এক ছিল, সেই মাসুম চোখ, সেই মিষ্টি হাসি। চিন্টু প্রদীপ গুপ্তাকে দেখল। আঙ্কেল, আপনি কে? চিন্টু জিজ্ঞেস করল। প্রদীপ গুপ্তার গলা বুঝে এলো। তিনি চিন্টুর ডান হাত দেখলেন। সেখানে একটি ছোট জন্মদাগ ছিল, সেই একই দাগ যা তার ছেলের হাতে ছিল। প্রদীপ গুপ্তা চিন্টুর কপাল দেখলেন। সেখানেও একটি ছোট তিল ছিল, একেবারে তার ছেলের কপালের তিলের মতো। এখন তিনি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন। চিন্টু, প্রদীপ গুপ্তার গলা কাঁপছিল। বাবা, আমি তোমার বাবা। এটি শুনে কমলা দেবী আর চিন্টু দুজনেই অবাক হয়ে গেলেন। কি?
কমলাদেবী চমকে গেলেন। আপনি কি বলছেন? প্রদীপ গুপ্তা চিন্টুকে দেখলেন। চিন্টু, তুমি আমার ছেলে। 7 বছর আগে তুমি হারিয়ে গিয়েছিলে, আমি তখন থেকে তোমাকে খুঁজছিলাম। প্রদীপ গুপ্তা পুরো কাহিনী বললেন, কিভাবে 7 বছর আগে চিন্টু বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল, কিভাবে তিনি আর তার স্ত্রী তাকে খুঁজতে থাকেন, কিভাবে তার স্ত্রীর মৃত্যু হয়, কিভাবে তিনি আজ পর্যন্ত তাকে খুঁজছিলেন। কমলাদেবী কাঁদছিলেন। সত্যি এই চিন্টু আপনার ছেলে? প্রদীপ গুপ্তা চিন্টুর হাতের দাগ আর কপালের তিল দেখালেন। দেখুন, এই দাগ আর তিল আমার ছেলেরও ছিল। চিন্টুর ধীরে ধীরে কিছু ঝাপসা স্মৃতি মনে পড়তে লাগল, কিছু চেহারা, কিছু আওয়াজ। বাবা, চিন্টু ইতস্তত করে বলল। প্রদীপ গুপ্তার মনে হল তার বুক ফেটে যাবে। হ্যাঁ বাবা, আমি তোর বাবা। প্রদীপ গুপ্তা চিন্টুকে জড়িয়ে ধরলেন। 7 বছর পর নিজের ছেলে চুইয়ে ফিরে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। চিন্টু, আমার সোনা, তুই কোথায় ছিলি? তোর বাবার কত কথা মনে পড়ত তোর। চিন্টুও কাঁদছিল, যদিও তার সবকিছু স্পষ্ট মনে ছিল না, কিন্তু তার মনে হচ্ছিল এই মানুষটি সত্যি বলছেন। বাবা, এখন কি আমায় অটো চালাতে হবে? চিন্টু জিজ্ঞেস করল। না বাবা, এখন তোকে কোনো কাজ করতে হবে না, তুই স্কুলে যাবি, পড়াশোনা করবি, প্রদীপ গুপ্তা বললেন। সেই রাতেই প্রদীপ গুপ্তা কমলাদেবী আর চিন্টুকে নিজের কোয়ার্টারে নিয়ে গেলেন। চিন্টুকে একটা পুরনো ঘর দেখালেন, যেখানে তার ছোটবেলার সমস্ত জিনিস রাখা ছিল। বাবা, এসব কি আমার? হ্যাঁ বাবা, 7 বছর ধরে এই শব্দর অপেক্ষা করছিল। প্রদীপ গুপ্তা চিন্টুকে তার মৃত স্ত্রী সুনিতার ছবি দেখালেন। বাবা, এটি তোর মায়ের ছবি, উনিও তোকে খুব ভালোবাসতেন, তোর শোকেই ওর মৃত্যু হয়েছে। পরের দিন প্রদীপ গুপ্তার সঙ্গে সঙ্গে নিজের পদের প্রভাব খাটিয়ে ওই 5 জন পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। তিনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে সরাসরি ফোন করলেন এবং পুরো ঘটনার তথ্য দিলেন। স্যার, এটি শুধু কোনো বাচ্চার সাথে অন্যায় নয়, এটি আমার নিজের ছেলের সাথে হয়েছে, প্রদীপ গুপ্তা বললেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এই বিষয়ে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন। সেদিন সন্ধ্যা নাগাদ হেড কনস্টেবল সুরেশ যাদব, কনস্টেবল অমিত শর্মা, রাকেশ তিওয়ারি, মনোজ গুপ্তা আর সন্দীপ সিং, এই 5 জনকে সাময়িকভাবে বরখাস্ত বা সাসপেন্ডেড করা হলো। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা দায়ের করা হলো। যখন এই পুলিশরা জানতে পারল যে বাচ্চাটিকে তারা মেরেছিল সে খোদ স্টেশন মাস্টার প্রদীপ গুপ্তার ছেলে, তখন তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। সুরেশ যাদব বলল, এখন কে বাঁচাবে আমাদের? কিন্তু প্রদীপ গুপ্তার সিদ্ধান্ত অটল ছিল। তিনি এই লোকেদের ক্ষমা করার পাত্র ছিলেন না। নিউজ চ্যানেলে খবর এলো যে চিন্টু তার বাবাকে ফিরে পেয়েছে। পুরো দেশে খুশির জোয়ার বয়ে গেল। মানুষ প্রদীপ গুপ্তা আর চিন্টুকে শুভেচ্ছা জানাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় #চিন্টু ফাউন্ড হিজ ফাদার ট্রেন্ড করতে লাগল। কমলা দেবীকেও প্রদীপ গুপ্তা নিজের মায়ের মর্যাদা দিলেন, তার চিকিৎসার ব্যবস্থা করলেন, ভালো ওষুধ দিলেন। এখন কমলা দেবীকে আর টাকার চিন্তা করতে হতো না। তিনি খুশি ছিলেন যে চিন্টু তার বাবাকে খুঁজে পেয়েছে। চিন্টু এখন আর অটো চালাতো না, সে স্কুলে যেত, পড়াশোনা করত, বন্ধু বানিয়েছিল। কিন্তু সে এখনও কমলা দেবীকে ঠাকুমা বলে ডাকত এবং তাকে খুব ভালোবাসত। কয়েক মাস পর ওই 5 জন পুলিশ কর্মীকে আদালত থেকে সাজা দেওয়া হলো। তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং জরিমানা দিতে হলো। বিচার পাওয়ায় চিন্টু খুশি ছিল। চিন্টু এখন একটি সাধারণ বাচ্চার মতো জীবন কাটাচ্ছিল। স্কুলে যেত, খেলত, পড়াশোনা করত। কিন্তু সে নিজের সংগ্রামের দিনগুলো ভুলেনি। সে সবসময় বলতো, বাবা, আমি বড় হয়ে গরিব বাচ্চাদের সাহায্য করব। আমি আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে।